আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমরা চলে আসলাম আমাদের আজকে ক্লাসে। একটু আমি একটু সবাইকে মেনশন করে দিই, শেয়ার করে দিই ক্লাসটা। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু আওয়াজ দাও। কারো কোনো কমেন্ট দেখতেছি না। ওকে, আসো। যেহেতু আমাদের এখানে বেশিরভাগই দেখা গেছে যে কুমিল্লাতে বেশিরভাগ সবাই তোমরা পরীক্ষা দিবা, তো কুমিল্লা কোশ্চেন আমি একটু বেশি আনছি, সাস্টের প্রশ্ন একটু কমই আনছি। সাস্টের প্রশ্ন গত বছর হতেছে গিয়ে 1 বছরে পাওয়া গেছে। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে কুমিল্লাতে আবার দেখলাম দুইটা শিফটে পরীক্ষা হয়েছে, কুমিল্লা প্রশ্ন বেশি পাওয়া গেছে। সো যেহেতু কুমিল্লা পরীক্ষাও এই মাসের দিকে, এই জন্য আর কি আমি একেবারে ক্লাসটা নিয়ে নিতেছি। হ্যাঁ, যে আমরা জাস্ট খালি একটু দেখাবো যে প্রশ্নগুলো কীরকম আসছে বা কোন টপিক থেকে প্রশ্নগুলো আসছে, মৌলিক জিকে থেকে। তাহলে তোমরা কোশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবা আর কি। হ্যাঁ, আর তোমরা শর্ট সিলেবাস পড়েছো না, তখনই বুঝতে পারবা যে শর্ট সিলেবাসের বাইরে থেকে কিন্তু প্রশ্ন আসছে। ওকে, আমরা 2-1 মিনিটের মধ্যে শুরু করে দিব। আসো, আমরা প্রথমে সাস্টে কিছু কয়টা প্রশ্ন দেখি। আমি সাস্টের প্রশ্ন আনছি 15টা। তোমাকে আমি আগে বলি তুমি সাস্টের জন্য আসলে কি করবা। সাস্টের জন্য ওরা কিন্তু বলে দিছে, ঠিক আছে, ওদের সার্কুলারে বলে দিছে অর্থনীতি, পৌরনীতি, ইতিহাস। একটা সমস্যা হয়ে গেছে সাস্টে, সমাজবিজ্ঞান সমাজকর্ম থেকে ওরা প্রচুর প্রশ্ন করে। তোমাকে একটু কষ্ট করে এগুলো একটু দেখতে হবে যে সমাজকর্ম, সমাজবিজ্ঞান, এই দুইটা টপিক থেকে ওরা বেশ প্রশ্ন করে, গত বছর দেখলাম আর কি। হ্যাঁ, সো এই কয়টা জিনিস তোমাকে আসলে দেখতে হবে। সার্কুলার বলে দিচ্ছে যে এই টপিকগুলো থেকে আসলে প্রশ্ন করে। বাট কুমিল্লাতে কিন্তু অল ওভার, আমাদের আর্টসের যে 10টা সাবজেক্ট আছে অল ওভার থেকে প্রশ্ন করবে, কিন্তু সাস্টে ওরা বলে দিছে যে এইগুলা টপিকের মধ্যে থেকে প্রশ্ন করবে। সো এই জন্যই সাস্টে একটু প্যারাদায়ক, কারণ সমাজবিজ্ঞান সমাজকর্ম, অনেকে তোমাদের সমাজকর্ম নাই বা অনেকে সমাজবিজ্ঞান নাই, দেখা গেছে অর্থনীতি পরিণতি ইতিহাস কোনো না কোনোভাবে আছে, কিন্তু সমাজবিজ্ঞান সমাজকর্ম তোমাদের সবার নাই, দেখে এই জায়গাটাতে প্রবলেম হয়ে যায়। এই জায়গাতে তোমরা একটু প্যারা খাবা, ঠিক আছে, সমাজকর্ম আর সমাজবিজ্ঞানের মধ্যে। অনেকের অর্থনীতি আছে, দেখবা অর্থনীতিকে একটা অঙ্ক দিয়ে দেয়, এরকম। আমি আজকে অঙ্ক আনি নাই, কিন্তু অঙ্ক দিয়ে দেয়, আমি তোমাকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপরে পৌরনীতি থেকে প্রশ্ন দেখবা দেখবা যে পৌরনীতিকে ফুল সিলেবাস প্রশ্ন দেখলে আমি তোমাকে বলতে পারবো, তোমাকে দেখাবো যখন, তখনই বলতে পারবো যে ফুল সিলেবাস থেকে প্রশ্ন করছে। কারণ তোমার অ্যাডমিশনে, বারবার বলছি, অ্যাডমিশনে তোমার খালি বলো শর্ট সিলেবাস না ফুল সিলেবাস, তোমরা এতদিন পরীক্ষা দিয়ে বুঝতে পারতেছো যে শর্ট সিলেবাস বলে কোনো কথা নাই। যে কোনো খান থেকে প্রশ্ন করবে, ফুল সিলেবাস থেকে প্রশ্ন করতে পারে, যেখান মানে তোমাদের বই থেকে প্রশ্ন করবে, যে কোনো জায়গাতে প্রশ্ন করবে, এটা হচ্ছে কথা, ঠিক আছে। না, জেএনইউর জন্য লাগবে না, জেএনইউর জন্য লাগবে না এটা। আমি নিয়ে ফেলছি, জগন্নাথের জন্য ক্লাস নিয়ে ফেলছি। তোমরা এখন এসে যদি বলো হ্যাঁ এর জন্য ক্লাস নেবেন না, ওর জন্য ক্লাস নেবেন না, তোমাদের যখন ক্লাস নেওয়া হয় তখন তোমরা থাকো না, তোমরা হাওয়া হয়ে যাও। তোমাদেরকে বারবার বলছি যে আমরা যে ক্লাসগুলো করাইছি সেই ক্লাসগুলো ভালো মতো দেখো। 30টা লেকচার,
তারপরে ফাইনাল ফাইটে 7টা ক্লাস, তারপর আমি লাস্টে আর ইউ জে ইউ জেএনইউ ওই সবাই একটা ক্লাস নিছি, সেটা তোমাকে দেখতে বলছি। তোমাকে বিউপির জন্য আলাদা 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 ক্লাস দিছি। আর কত ক্লাস চাও বলো? তোমার নিজেরা পড়াশোনা করো না, খালি ক্লাস নিয়ে পারাপারি। নিজেরা পড়াশোনা করো, বলো আমারে। নিজেরা পড়াশোনা করো না ঠিক মতন, বলো পারি না, কি ভুলে যাই। তুমি ভালো মতন রিভিশন দাও, তোমার রিভিশন কেন দাও না? এটা হচ্ছে সমস্যা। ঠিক আছে, তাহলে চলো কুমিল্লা দেখার আগে আমরা সাস্টে প্রশ্নগুলো কিছু দেখি। হ্যাঁ, এটা একটা সমাজকর্ম, যেটা বললাম যে সমাজকর্ম থেকে প্রশ্ন আসছে। কি বলছে? সমাজকর্মের সংজ্ঞায়নে কোন বক্তব্যটি অধিকতর সমর্থন? সোশ্যাল ওয়ার্ক। সমাজকর্মকে আমরা কি বলি? সোশ্যাল ওয়ার্ক বলি। সোশ্যাল ওয়ার্ক আমরা বলি না? হ্যাঁ, সোশ্যাল ওয়ার্ক করে সে। হ্যাঁ, সমাজ সেবা করি আমরা। হ্যাঁ, সমাজ সেবা কিন্তু এই সোশ্যাল ওয়ার্কের মধ্যেই পড়তেছে। দেখো তাহলে কি বলছি, যে কোন বক্তব্যটি অধিকতর সমর্থনযোগ্য? বিখ্যাত একজন আছেন, তার নাম ওয়াল্টার ফ্রিডল্যান্ড। উনি যে কথা বলছেন, ওনার সংজ্ঞা থেকেই কিন্তু এই সংজ্ঞায়নের অপশন থেকে তুমি অ্যান্সারটা পাবা। উনি কি বলছেন, তারপর তুমি গিয়ে ওখানে মিলাবা। উনি কি বলছেন দেখো, যে সমাজকর্ম হলো মানবীয় সম্পর্ক বিষয়ক বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতা ভিত্তিক এমন এক পেশাদার সেবাকর্ম। দেখো, সেবাকর্ম বা ব্যক্তিগত বা সামাজিক সন্তুষ্টি স্বাধীনতা অর্জনে কোনো ব্যক্তিকে একক বা দলীয় সাহায্য করে। তাহলে এখন তো বুঝতেই পারতেছো, এখানে বলা হয়ে গেছে অলরেডি। তাহলে বলতে পারো যে অপশন অনুযায়ী কি হইতে পারে। ঠিক আছে, তোমরাই বলো যে অপশন অনুযায়ী কি হইতে পারে অ্যান্সারটা। তাহলে কি হবে অ্যান্সারটা? এই হবে, দক্ষতা ভিত্তিক সাহায্যকারী সেবামূলক কার্যক্রম। দেখো এখানে সেবাকর্ম বলা আছে, এই যে এখান থেকেই তোমার হচ্ছে গিয়ে এই কোশ্চেনের অ্যান্সারটা পাওয়া যায়। ওকে, তাই জন্য বললাম যে সমাজকর্ম খুব ভালোভাবে পড়তে হবে। সমাজকর্ম থেকে প্রশ্ন হয়, এটা আমাদের পৌরনীতি থেকে প্রশ্ন হয়েছে, তোমাদেরকে আমি ক্লাসে পড়াইছি এটাও। দেখো কি বলছে, সংবিধানের অভিভাবক কে? আমরা পড়াইছি সংবিধানের অভিভাবক সুপ্রিম কোর্ট। আমরা কি বলছি? সংবিধানের অভিভাবক সুপ্রিম কোর্ট। তাহলে কি হইতে পারে অ্যান্সারটা? একটা দেশে তুমি জানো কয়টা বিভাগ থাকে? 3টা বিভাগ থাকে। কয়টা বিভাগ থাকে? 3টা বিভাগ। আইন বিভাগ আইন প্রণয়ন করে, শাসন বিভাগ এই আইন অনুযায়ী শাসন কার্য পরিচালনা করে, আর এটা কি? বিচার বিভাগ বিচার কার্য পরিচালনা করে, তাই না? তাহলে আমরা জানি যে আমাদের বিচার বিভাগ যখন আমি পড়াইছিলাম তখন আমরা কি বলাইছিলাম, আমাদের বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। তাহলে কি হবে অ্যান্সারটা? তাহলে বলে ফেলো কি হবে। তাহলে অবভিয়াসলি কি, তাহলে কি হবে বলো? তোমরাই বলো এখন, আমি তোমাকে তো এ করে দিলাম। ওয়েট এক সেকেন্ড। তাহলে কি হবে অ্যান্সারটা? বিচার বিভাগ হবে। কি হবে অ্যান্সারটা? বিচার বিভাগ। পেজে এসে স্প্যাম করবে, হ্যাঁ, এটারে ব্যান না করলে কেমনে কি? দেখো তাহলে কি হবে অ্যান্সারটা? বিচার বিভাগ হবে অ্যান্সার।
এবার আসো কি বলছে, কোনটি স্থানীয় সরকার শাসন ব্যবস্থার বাধ্যতামূলক কাজ। এটাও পৌরনীতিতে, জানো এটা কিন্তু ফুল সিলেবাসের, তোমরা যারা শর্ট সিলেবাস পড়ে তোমরা পড়োই নাই, স্থানীয় শাসন চ্যাপ্টারের নাম 6ষ্ঠ অধ্যায় টিকে দিছে, দেখছো? তাহলে এখন বুঝো, তোমরা যে খালি কও ফুল সিলেবাস শর্ট সিলেবাস, তোমরা যদি শর্ট সিলেবাস পড়ে যাও তুমি কিন্তু ফুল সিলেবাসের কোশ্চেন পারবা না। তাই কি বলছে, কোনীয় স্থানীয় সরকার শাসন ব্যবস্থার বাধ্যতামূলক কাজ, যে কোনটা কাজ করবে স্থানীয় সরকার শাসন ব্যবস্থাতে কি আছে, আমাদের সিটি কর্পোরেশন আছে, আমাদের পৌরসভা আছে, আমাদের উপজেলা পরিষদ আছে, এগুলো সব আমাদের স্থানীয় সরকার ব্যবস্থাতে আছে, ঠিক আছে? তাহলে দেখো আমি এখানে আনছি তোমাদের সুবিধার জন্য, যে যারা এটা কখনোই পড়ো নাই, দেখো বাধ্যতামূলক কি, স্থানীয় সরকার ব্যবস্থার বাধ্যতামূলক কাজ কি, যে স্থানীয় পর্যায়ে মানে এলাকা ওয়াইজ জনগণের জীবন মান উন্নয়নের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক যত্ন, আবাসন পরিকল্পনা, বর্জ্য ব্যবস্থাপনা, কৃষি, গ্রামীণ উন্নয়নের মতন কাজ। এই যে বর্জ্য ব্যবস্থাপনা, তোমাদের এলাকার ময়লা ফেলাকে, যেমন আমাদের এলাকাতে ময়লা ফেলার কাজগুলো করে কি সিটি কর্পোরেশনের লোকজনই তো আইসা ময়লাগুলো তুলে নিয়ে যায়, এটা একটা জরুরি কাজ না, এটা করতেই হবে। আমাদের কি, আমাদের ঢাকা শহর, আমাদের এলাকাটা কিসে পড়ছে, স্থানীয় সরকার ব্যবস্থার মধ্যে পড়ছে। কি এটা বন্ধ খুলে যায় কেন? তাহলে কি হইতে পারে বলো, কি কাছে কি মনে হয়, কোনটা তোমার হইতেছে গিয়ে ইম্পর্টেন্ট? যেমন এটা ঐচ্ছিক, খেলার মাঠ ও পার্ক নির্মাণ করা, ঠিক আছে? আমাদের তো অনেক জায়গায় তো খেলার মাঠ আছে নাই এরকম, এটা হচ্ছে ঐচ্ছিক, অপরিহার্য কাজ না, যেটা খুবই জরুরি কাজ, আমাকে এটা করতেই হবে। খেলার মাঠ এগুলো তো বিনোদনমূলক জিনিস, হ্যাঁ, এগুলা করতেও পারে আবার নাও করতে পারে। দেখো আমাদের সব এলাকা তো খেলার মাঠ নাই বা পার্ক নাই, আছে নাই, তাহলে কি হবে এটা? তোমাদের অপশন যে কি মনে হয়, যে এইটুকু দেখে তোমার কাছে কি মনে হয় যে কি আনসার হইতে পারে বলো দেখি। যেমন এখন আমি পড়াইছি অলরেডি, আমাদের এইগুলা আমাদের 26 ব্যাচে আমি অলরেডি সেকেন্ড পার্টে এই চ্যাপ্টার পড়াই ফেলছি। জেএনইউ রেজাল্ট দিয়ে দিছে, তাহলে কি হবে অ্যান্সারটা? এটা রাস্তাঘাটের পাশে বৃক্ষরোপণ, এটা হচ্ছে গিয়ে তোমার বাধ্যতামূলক কাজ। তুমি দেখবা যে আমাদের ঢাকা শহরে আমাদের রাস্তার যে মেন যে রাস্তাগুলো আছে, যে দুই রাস্তার হ্যাঁ মাঝখানে কিন্তু তোমার দেখা যায় গাছ লাগানো হয়, এক নাগারে গাছ লাগায়, এগুলো কিন্তু সিটি কর্পোরেশন করে। এবার কি বলতে দেখো, একটা অর্থনীতির একটা কোশ্চেন আছে, দেখো যে একটা অর্থনীতির উৎপাদন সম্ভাবনা রেখা কখন ডান দিকে স্থানান্তরিত হয়, কখন আমার এই রেখাটা আমার ডান দিকে স্থানান্তরিত হবে, কখন? যখন আমার সম্পদের বৃদ্ধি ঘটে বা প্রযুক্তির উন্নতি হয়, বা দুইটাই উভয় ক্ষেত্রের অর্থনৈতিক মোট উৎপাদন ক্ষমতাকে বাড়িয়ে তোলে। তার মানে কি বোঝাচ্ছে, সেটা হচ্ছে কি দেখো, যে একই পরিমাণ সম্পদ ও প্রযুক্তি ব্যবহার করে আমি আগের চেয়ে বেশি পরিমাণে উৎপাদন করা সম্ভব হবে, তখন আমার এটা কি হবে, ডান দিকে স্থানান্তরিত হবে। পয়েন্টগুলো দেওয়া আছে, সম্পদের পরিমাণ বৃদ্ধি, তারপরে প্রযুক্তিগত উন্নতি। তাই এখন আমাদের উন্নতি হয়েছে না প্রযুক্তিগত, তুমি দেখো আগে যে হাল চাষ করা, তাই না, আগে গরু দিয়ে হাল চাষ করতো, এখন দেখা গেছে যে কেউ ট্রাক্টর দিয়ে এই চাষ করে, হ্যাঁ হাল চাষ করে, তার মানে তার সে প্রযুক্তি ব্যবহার করতেছে, সো দেখা গেছে আগের থেকে বেশি পণ্য উৎপাদন করতে পারতেছে সে। সো তার মানে এই তিনটা তোমার হইলেই আমার ডান দিকে স্থানান্তর হবে। তাহলে এই তিনটা অনুযায়ী আমার অপশন কি আছে? আমার অপশন আছে নতুন প্রযুক্তির আবিষ্কার, সি হবে অ্যান্সার। এবার আসো ফরাসি বিপ্লব, এটা হিস্ট্রির সেকেন্ড পার্ট থেকে দিছে। হিস্ট্রির সেকেন্ড পার্টে ফরাসি বিপ্লব পড়ার আগেই আমার আছে যে ফ্রান্সে কত ধরনের সম্প্রদায় আছে। এখানে কি বলছে, তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কারা? থার্ড এস্টেট বলা হয়, থার্ড এস্টেট, তৃতীয় সম্প্রদায় এস্টেট বলা হয় তো এটাকে, থার্ড এস্টেট। দেখো আমি তোমাদের নিয়ে আসছি এই কারণে যে অনেকে এটা তোমরা জানো না, যে কারা ছিল অন্তর্ভুক্ত, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, আইনজীবী, এরা সবাই ছিল সাধারণ মানুষ, এরা সবাই তো তৃতীয় সম্প্রদায়ের। তোমার প্রথম আর দ্বিতীয় সম্প্রদায় হচ্ছে যাজক বা অভিজাত শ্রেণী, এরা হইতেছে সব কিছু তোমার হচ্ছে সুযোগ সুবিধা ভোগ করত, সবকিছু এরা পড়তো। কারা? এই যে তোমার
প্রথম আর দ্বিতীয়, এই যে বুর্জুয়া থেকে শুরু করে, মানে এখন বুর্জুয়া থেকে শুরু করে এই দরিদ্রতম ভিক্ষুক পর্যন্ত সবাই ছিল এই তৃতীয় সম্প্রদায়ের, আর এখানে ছিল যাজক আর অভিজাত শ্রেণী। ঠিক আছে? এবং এরা এই যে তৃতীয় সম্প্রদায়ের মানুষজন, এরা কিন্তু ট্যাক্স দিত, করের বোঝা বহন করতো, কিন্তু তৃতীয় সম্প্রদায়। এই ফার্স্ট আর সেকেন্ড স্টেট কিন্তু দিত না। দিত কে? কর দিত কে? এই তৃতীয় সম্প্রদায়। এবং ওরা কোনো সুবিধা পাইতো না, সব সুযোগ সুবিধা পাইতো যাজক আর অভিজাত সম্প্রদায়ের, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্টেটের মানুষরা। আর এরা ছিল কি? তৃতীয় সম্প্রদায়ের মানুষ। কারা তাহলে? তাহলে কি বোঝা যাচ্ছে? তাহলে বোঝা যাচ্ছে কি হবে অ্যান্সারটা? কৃষক ও শহরের শ্রমিক, এরা হইতেছে গিয়ে তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এবার আসো ই গভর্নেন্স, এটাও কিন্তু সিভিক্স ফার্স্ট পার্ট। এটা আমি এখনো পড়াই নাই, পড়াবো ওদেরকে সামনে, এবং এটাও শর্ট সিলেবাসের বাইরে। ই গভর্নেন্স নামে চ্যাপ্টারই আছে। ঠিক আছে? ই গভর্নেন্স নামে চ্যাপ্টারই আছে। ই গভর্নেন্স তার মানে কি? ইলেকট্রনিক গভর্নেন্স, মানে আমরা প্রযুক্তি ব্যবহার করব আমাদের সরকারে। অবভিয়াসলি আমি যখন প্রযুক্তি ব্যবহার করব তখন কিন্তু আমার কাজকর্ম কিন্তু খুব তাড়াতাড়ি হবে, তাই না? তুমি নিজেই দেখো, আমাদের তোমাদেরকে বলা হয় না, হ্যাঁ, বার্থ সার্টিফিকেট, তাই না? আগে আমরা কি করতে হয়েছে? আমাকে সিটি কর্পোরেশন থেকে একটা ফর্ম নিয়ে আসতে হয়েছে। ঠিক আছে? এই ফর্মটাকে ফিল আপ করতে হয়েছে, এটা আবার জমা দিছি, কত কিছু করছি। আর এখন তুমি ঘরে বসে অনলাইনে তুমি বার্থ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবা। ন্যাশনাল আইডি কার্ডের জন্য তাই না? এখন অনলাইনে অ্যাপ্লাই করা যায়। তারপর তোমাকে ডেট দিবে ছবি তোলার জন্য, সাইন করার জন্য তোমাকে ডেট দিবে, কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করছো। আমরা কিন্তু আগে আমাদের সব হাতে অ্যাপ্লাই করতে হয়েছে। তুমি নিজে দেখো, এখন তোমরা অনলাইনে অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করো। একটা সময় আমাদের সময় আমরা হাতে ফর্ম ফিল আপ করছি, আমাদের ফর্ম নিয়ে আসতে হয়েছে, ফর্ম নিয়ে বাসায় ফিল আপ করছি, আবার জমা দিয়ে আসছি, তাহলে 2টা দিন নষ্ট। কিন্তু এখন আমাদের কি সুন্দর সুবিধা হয়েছে যে এখন অনলাইনে ফিল আপ করো, ঘরে বসে তুমি ঘরে টাকা জমা দিতে পারতেছো, কোথাও যাওয়াও লাগতেছে না, তাই না? সেলফি তোলা থেকে শুরু করে ঘরে বসে সবকিছু করা যাচ্ছে। সুবিধা আমাদের কি? এই প্রযুক্তিগত উন্নয়নের জন্য। কি বলছে দেখো, ই গভর্নেন্সে কোন ব্যবস্থাটি নাগরিক সুবিধা বৃদ্ধি করবে? এখানে লেখা আছে কি কি সুবিধা বৃদ্ধি করবে। তোমার কাছে কি মনে হয় যে কোনটা করলে আমাদের নাগরিক সুবিধা বৃদ্ধি করবে? তোমার কাছে কি মনে হয়? এটা একটু রিডিং দিয়ে যাবা। হ্যাঁ, আমি যেন বললাম এখানে রিডিং দিয়ে যাবা। হ্যাঁ, সুবিধাগুলো আমি লিখে দিছি, ই গভর্নেন্সের সুবিধাগুলো কি কি। হ্যাঁ, আমি অলরেডি বলে ফেলছি। দেখো যে আমাদের সেবা সহজলভ্য হয়ে গেল, তাই না? আমি ঘরে বসে থেকেই কোনো কিছু চাইলে আমি অনলাইনে দেখতে পারতেছি। যেটা আমি তোকে বললাম যে আগে যেমন তুমি এখন ঘরে বসে, যেমন যে এখন আমাদের কি করছে যে তুমি তোমার আইডি কার্ড দিয়ে কয়টা সিম কার্ড তুমি ঘরে বসে বুঝতে পারবা, তোমার আইডি কার্ডে কয়টা সিম কার্ড খোলা হয়েছে, তাই না? সব ঘরে বসে করা যাচ্ছে, তোমার কাজ সহজলভ্য হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি হচ্ছে, স্বচ্ছতা। ঠিক আছে? সো ব্যয় সাশ্রয়। সো তো এই যে, তাই না, আমার টাইম কনজিউমিং হচ্ছে, টাইম সাশ্রয় হচ্ছে, সময় আমার সাশ্রয় হচ্ছে কিন্তু, তাই না? তাহলে কি হবে অ্যান্সারটা? তাহলে কি হবে? প্রতিটি পুলিশ থানাকে একটি সমন্বিত নেটওয়ার্কে আনা, এটা হচ্ছে কি আমাদের নাগরিক সুবিধাকে বৃদ্ধি করবে। এবার আসো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে কোন দুটি দেশের মধ্যে অক্ষ চুক্তি, দেখো এটাও কিন্তু অক্ষ শক্তি চুক্তি সম্পাদিত হয়েছে, এটাও হিস্ট্রি, সেকেন্ড পার্ট, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় জার্মানি, এই যে 3 বেস্টি, বুঝছো, ইটালি, জাপান, তাদের মধ্যে অক্ষ শক্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আমরা কি বলছিলাম? এক্সিস পাওয়ার, তাই না? মনে আছে আমরা বলছিলাম যে এক্সিস পাওয়ার, অক্ষ শক্তি, এরা যুদ্ধের পক্ষে ছিল, তাই না? আমরা জানি এই 3 দেশই তো যুদ্ধের পক্ষে ছিল মেনলি, আমরা জানি। জার্মানি তো শুরু করলো না যুদ্ধটা। তাহলে কি হবে অ্যান্সারটা? তাহলে কি মনে হয় কি হইতে পারে বলো? অ্যান্সারটা কি হবে বলো? জার্মানি, ইটালি, জাপান। তাহলে এখানে আমাদের অপশন তো 3টা দেয় না, 2টা করে দিছে। তাহলে মেইন কিন্তু আমাদের ফোকাস অবভিয়াসলি জার্মানি, ইটালি, কারণ ইটালি জাপান দেখতে পারো তোমরা, এখানে অপশন আছে, কিন্তু কি হবে মেইন ফোকাস আমার জার্মানি আর কে? ইটালি। তাহলে কি হবে অ্যান্সার? জার্মানি, ইটালি, সি হবে অ্যান্সার। ইয়েস।
এবার আসো, একটা উক্তি দিছে, বলছে মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক প্রাণী। এটা কে বলছেন? এটা কিন্তু আমরা পড়াইছি, মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব, এমনি পড়াইছিলাম, উক্তির মধ্যেও পড়াইছিলাম আমি। বলো এটা কে বলছে? এটা আমি উক্তিতে পড়াইছিলাম। আমরা গুচ্ছের আগে, তোমাদেরকে জিএসটির আগে আমরা মৌলিক জিকের অনেকগুলো ক্লাস দিব। এখন তো সময় কম দেখে একটা ক্লাস তোমাকে বুঝাই দিতেছি, ঠিক আছে? জিএসটি আমাদের সময় আছে, তাই না? জিএসটি আমাদের কবে? এপ্রিলে পরীক্ষা। এপ্রিলে পরীক্ষা যেহেতু, তার জন্য আর কি তখন আমাদের মৌলিক জিকের আমাদের আরও কিছু ক্লাস হবে তখন। অলরেডি আমাদের আইসিটি ক্লাস ডান, আমাদের আইসিটি ক্লাস ডান, তাই না? আমাদের ডান। সো থাকে আমাদের কিছু মৌলিক জিকের, সেগুলার তোমাদেরকে নেওয়া হবে। তাহলে কি হবে অ্যান্সারটা? এটা অ্যারিস্টটল। ইয়েস, অ্যারিস্টটল। আসতেছে মুসলিনি দিয়ে প্রশ্ন আসছে, কুমিল্লাতে প্রশ্ন আসছে, দেখাবো আমি। এবার আসো, কোন ধরনের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে মাতৃতন্ত্র বিদ্যমান? এখানে আসলে অপশন দুইটা, কিন্তু আমাকে একটাই আসলে দেখাবো। দুইটা অপশন কিন্তু এখানে, ঠিক আছে? বলো কি হবে? কারা মাতৃতন্ত্র? খাসিয়া, মণিপুরি, পাত্র, গারো। বলো কি হবে অ্যান্সার? এটা এটা কিন্তু দুইটা অ্যান্সার হয়, আমি আগে বলে দিলাম। এই যে তোমরা বলো ক্লাসের কথা, আজকে কয়জন আছে ক্লাসের মধ্যে? তারা আমাকে বলো যে তোমরা যদি ক্লাসই না করো তাহলে তোমার ক্লাস দেন বলা চিল্লায় ফাল্লায় ফাটায় ফেলাও। ক্লাসের স্টুডেন্ট কত? সে তোমাদের সেগুলো দেখো না। দেখো এটার অ্যান্সার এখানে গারো অ্যান্সার রাইট, খাসিও অ্যান্সার রাইট। তো যে কোনো একটা অ্যান্সার করলে আসলে অ্যান্সার ধরা উচিত, তাই না? কারণ দুটোই আমার রাইট, ঠিক আছে? আমার খাসিও আমার রাইট, আমার গারোও রাইট, তাই না? এই জন্য সমস্যা যে অনেক সময় অপশন দুটো থাকলে ঝামেলা হয়ে যায়, কিন্তু তুমি যখন পরীক্ষার হলে দেখাবা একটাই দেখাবা। প্রবলেম হয়ে যায়, তোমরা দেখো আমি একটা কথা বলি, তোমাদেরগুলো তো শুনো না, তোমাদের কথাগুলো যে বলা হয়। তোমরা অনেকেই চট্টগ্রাম ইউনিভার্সিটি পরীক্ষা দিয়ে আসার পর তোমাদের রেজাল্টটা দিচ্ছে, তোমাদের অনেকের কম বেশি হয়েছে। এখন ওনারা পরীক্ষায় কোন অ্যান্সারটা ধরতেছে সেটা কিন্তু আমাদেরকে ওরা রিভিল করে না। এই জন্য অনেক সময় তুমি দেখবা তুমি যা ধরো তার চেয়ে কম বেশি হয়, বেশি হয় না বরঞ্চ কমই হয়। কারণ এটাই যে তারা কি ধরতেছে, ঠিক আছে, সেটা কিন্তু আমাদেরকে জানায় না। তা জানালে তো আমরা বুঝতেই পারতাম যে আচ্ছা ঠিক আছে তারা সলভ শিট দিচ্ছে, আমরা সলভ শিটটা দেখে আমরা বুঝতে পারতেছি যে আচ্ছা কী কী অ্যান্সার করছে। এই জন্য সমস্যাটা হয়ে যায়। যেমন এইখানে এখন ওরা কি খাসিয়া ধরবে নাকি এ ধরবে না ডি ধরবে, অথবা ওরা কি যে কোনো এ বা ডি যে কোনো একটা অ্যান্সার ধরলেই যে রাইট ধরবে, এটাও কিন্তু ওরা বলে না। সো এটা তো আমাদের হাতে না, তোমরা খালি মানে এগুলো নিয়ে কথা বলো। যেমন গত বছর রাজশাহীতে এরকম একটা কাজ করছিল, না অ্যান্সারই নাই, অ্যান্সারই নাই। এখন তোমরা বলো তাহলে কি করবো? অ্যান্সার না থাকলে অবভিয়াসলি অ্যান্সার দেওয়া উচিত হবে না। এখন ওরা কি নাম্বার ধরবে নাকি ওটাকে বাদ দিয়ে নাম্বার কাউন্ট করে? ওরা কিছুই জানায় না। দয়া করে নেক্সট টাইম এসব কথা জিজ্ঞেস করো না, তোমাদেরকে এগুলো অনেকবার বলা হয়, তোমরা সেম প্রশ্ন। জগন্নাথের বি ইউনিটের এক্সাম কবে? এখনো পর্যন্ত জিজ্ঞেস করতেছে কবে, বলো। এখনো পর্যন্ত তোমরা ডিসকাশন গ্রুপে বলো, কমেন্টে বলো। আমি কেন বলবো? কতবার বলছি, হাজারবার বলছি এক্সাম কবে। আমি পুরো সার্কুলারটা আপলোড করছি, ওখানে দেওয়া আছে এক্সাম কবে। ওগুলা দেখে না, দেখে কোন সময় ওই যে প্রথমে যে সার্কুলার পোস্ট করা হয়েছিল, প্রথমে যখন ওরা বলছিল কবে পরীক্ষা, সেটাতে যায় তোমরা কমেন্ট করো। কিন্তু পরবর্তী যে মানে 23 থেকে 30-এ গেছে, এটা যে আপলোড করা হয়েছে সেটা চোখে পড়ে না, সার্কুলার চোখে পড়ে না। পরে কোনটা? যেটা পুরাতন জিনিসটা তোমার টানাটানি করো। ওকে, তাহলে এখানে দুইটাই অ্যান্সার রাইট, যে কোনো একটা দিলেই হবে। আসো এবার এটা আরেকটা সমাজকর্ম, বললাম না সমাজকর্ম থেকে প্রশ্ন অনেকগুলো আসে কিন্তু, হ্যাঁ সাস্টে, এই জন্য বললাম সমাজকর্মকে একটু চোখ অবশ্যই দেখতে হবে তোমাকে। কিশোর অপরাধীদের আচরণ পরিবর্তনে সমাজকর্মের কোন শাখাটি কাজ করে থাকে? দেখো আমরা তোমাদেরকে পড়াইছিলাম যে কিশোর অপরাধ সংশোধনী কেন্দ্র, কিশোরী অপরাধ সংশোধনী কেন্দ্র, তার মানে কি সংশোধনী, তাই না? কিশোর অপরাধ করলে আমরা তাকে সংশোধন করার চেষ্টা করি, তো আমরা সংশোধনী কেন্দ্রে পাঠাই। তাহলে সে অনুযায়ী কি হতে পারে? তাহলে বলো ABCD-র মধ্যে কি হবে?
ইয়েস, তাহলে কি হবে? ডি হবে অ্যান্সার, সংশোধনমূলক সমাজকর্ম। এবার আসো, কোন ঐতিহাসিক ঘটনা সমাজবিজ্ঞানের উৎপত্তির সাথে সরাসরি হবে? সরাসরি সম্পর্কিত নয়, তার মানে এটা সমাজবিজ্ঞান, সোশ্যোলজি থেকে দিচ্ছে যে কোন ঐতিহাসিক ঘটনা সমাজ বিজ্ঞানের উৎপত্তির সাথে সরাসরি সম্পর্কিত নয়। কি মনে হয় কি হতে পারে? শিল্প বিপ্লব, বিবর্তনবাদ, ফরাসি বিপ্লব, ইতিহাসের দর্শন। দেখো এখানের মধ্যে যে একটা বিপ্লব, দেখো শিল্প বিপ্লবের সাথে অবশ্যই সমাজ বিজ্ঞানের আছে। ফরাসি বিপ্লব কবে হয়েছে? 1789 সালে, তাই না? আমরা জানি যে বাস্তিল দুর্গ আক্রমণের মধ্য দিয়ে ফরাসি বিপ্লব শুরু হয়। সো এগুলোর সাথে আমাদের সমাজ বিজ্ঞানের কোনো সম্পর্ক তাহলে সরাসরি সম্পর্ক নাই। তাহলে কি হবে অ্যান্সারটা? ফরাসি বিপ্লব। এবার আসো, কোনটি সমাজ বিজ্ঞানের মৌল প্রত্যয় নয়? দেখছো আমি তো বললাম সমাজ বিজ্ঞান সমাজকর্ম এই দুইটা মানে ওরা 5টা মিলায় দিচ্ছে, ঠিক আছে? 5টা মিলায় প্রশ্ন করবে। সো সমাজ বিজ্ঞান সমাজকর্মের উপর তোমাকে জোর দিতে হবে যারা সাস্টে পরীক্ষা দিবা। বা এইভাবে জিজ্ঞেস করো না তো, 60 আসছে এখন তোমার, তুমি দেখো সিট কয়টা, ডি ইউনিটের সিট কয়টা, যদি সিট দেখো 300-র উপরে তাহলে তোমার চান্স হবে, এরকম আর কি। এখন এটা তো ওইটার উপর ডিপেন্ড করে। দেখো মৌল প্রত্যয় কি কি আছে, দেখো সমাজ, সম্প্রদায়, দল বা গোষ্ঠী, সংঘ, প্রতিষ্ঠা, সংস্কৃতি, সভ্যতা, তাহলে কি নাই? তাহলে কি নাই দেখো তো, এখানকার ABCD অনুযায়ী এখানকার আমি যে লিখছি কি কি মৌল প্রত্যয়, তাহলে কি নাই? তাহলে তো বুঝতে পারবা কি হবে অ্যান্সার। ওই যে অনেকের কোশ্চেন কেলে দিতেছে, আফিয়া কাকন 111 হয়েছে, দিয়ে দিছে রেজাল্ট। পরীক্ষা হইল কবে? 9 তারিখে। যেহেতু হচ্ছে গিয়ে MCQ এই জন্য দিয়ে দিছে। এই দেখো আজকে রেজাল্ট দিচ্ছে, দেখো ওরা কি বলছে রেজাল্ট দিবে, তোমরা খালি জিগাও কবে দিবে রেজাল্ট, কবে দিবে রেজাল্ট। এটা এখন ওদের উপর ডিপেন্ড করে, ওদের পরীক্ষার খাতা দেখা শেষ, ওরা রেজাল্ট দিয়ে দিচ্ছে। এবার আসো, দল সমাজকর্মীর কাজ নয়। দল সমাজকর্মীর কাজ নয় কি? দেখো দল সমাজকর্মী কি মনে হয়? দেখো অপশন অনুযায়ী সে দলকে দিতে পারে নেতৃত্ব, পরামর্শ দিতে পারে, দল গঠন করতে পারে, সে তো নেতৃত্ব বিকাশে সে সাহায্য করতে পারবে না। তাহলে কি হবে? এটা তার কাজ নয়, নেতৃত্ব বিকাশে সাহায্য করা সেটা ওর কাজ নয়। তাহলে কি হবে? এইটা। এবারে চলে যাই আমরা, বাংলাদেশের অভ্যুদয়ে জাতীয়তার কোন উপাদানটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এটা সিভিক্স ফার্স্ট পার্ট, দেশপ্রেম। লাস্ট চ্যাপ্টারটা জাতীয়তা ও দেশপ্রেম, কারা কারা পড়ছো দেখো, কারা কারা পড়ছো দেশপ্রেম? এখানের মধ্যে আমরা এগুলো পড়ছি, ঐক্যগুলো পড়ছিলাম না? ভৌগোলিক ঐক্য, মানসিক ঐক্য, ধর্মীয় ঐক্য, বংশগত ঐক্য। তো এখন প্রশ্নটা কি বলছে যে বাংলাদেশের অভ্যুদয়ে জাতীয়তার কোন উপাদানটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? কি মনে হয় কোন কি কারণে আমাদের এই ঐক্যটা ছিল যে এই জন্য আমরা স্বাধীন করতে পারছি দেশটাকে? সবাই মানসিক ঐক্য কেন দিচ্ছে? আচ্ছা তোমাদের যারা সায়েন্সের স্টুডেন্ট তারা তো সাস্টে তো তোমরা দিবা না। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা সাস্ট আর কুমিল্লাতে তোমাদের সায়েন্স থেকে পার্ট থেকে প্রশ্ন আসবে। আমি আজকে সাধারণ জ্ঞানগুলো আনি, আমি মেনলি আজকে আমি ফোকাস করছি তোমাদের মৌলিক জিকের উপরে। তোমরা তো এই মৌলিক জিকে দিবা, তোমাদেরকে কে আমাকে নক করে বলতেছে, আমি বললাম তুমি তো তোমার সায়েন্স থেকে পরীক্ষা দিবা, সাধারণ জ্ঞান আসবে 10 আলাদাভাবে, কিন্তু তোমার যারা আর্টস তাদের আর্টসের বই থেকে প্রশ্ন আসবে, আর যারা সায়েন্স তাদের ফিজিক্স কেমিস্ট্রি ওখান থেকে প্রশ্ন আসবে, তাদের তো মৌলিক জিকে থেকে প্রশ্ন আসবে না। তো তোমার তো বুঝতে হবে সবাই কেন দিতেছ এ। এটা ভৌগোলিক ঐক্য হবে না, এটা ভৌগোলিক ঐক্য হবে।
এবার দেখো, এককভাবে জাতীয় আয় বৃহত্তম অংশীদার হলো। এরপর আমরা যাবো কুমিল্লাতে। আমি 15টা প্রশ্ন আনছি সাস্টের। কি বলছে, এককভাবে জাতীয় আয় বৃহত্তম অংশীদার কোনটা? কোনটাতে অংশীদার হয় জাতীয় আয়ে? আমরা কি দেই? আমরা সরকারকে কি দেই বলো? আমি কিন্তু ক্লাসে বলছি আমরা কি দেই সরকারকে, বলো, তাহলে বুঝতে পারবা। তাহলে অপশন অনুযায়ী বুঝতে পারবা যে কি হবে অ্যান্সার। ইয়েস, আমরা খাজনা দেই, তাই না? ভূমি ট্যাক্স দেই, ল্যান্ড ট্যাক্স দেই, সেই খাজনাটা হবে অ্যান্সার। ওকে, এবার আসো কুমিল্লা বি ইউনিট। কুমিল্লা বি ইউনিটের এই প্রশ্নগুলো আমি 24-25-এর কোশ্চেনগুলো তোমাদেরকে নিয়ে আসি, তাহলে বুঝতে পারবা যে এরকম টাইপ গত বছরও হয়েছে, তো এই বছরও এরকমভাবে আসতে পারে। দেখো, ফার্স্টে নিচের কোনটি রাজনৈতিক দলের কাজ নয়? কুমিল্লাতে কিন্তু ওরা কিন্তু স্পেসিফিকভাবে বলে দেয়, ওরা বলছে মানবিক বিভাগের থেকে মানবিক থেকে প্রশ্ন আসবে, ওরা উল্লেখ করে দেয় নাই। যেমন শাস্ত্রে উল্লেখ করে দিছে যে সমাজকর্ম, সমাজবিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি, ইতিহাস, এখানে কিন্তু কোনো কিছুই ওরাই করে না, কিন্তু কোশ্চেন ঘাটলে বোঝা যাচ্ছে যে অর্থনীতি, পৌরনীতি, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে আমার ভূগোল, এইগুলো থেকে প্রশ্ন হয়েছে। হ্যাঁ, অর্থনীতি, পৌরনীতি, ভূগোল, সমাজবিজ্ঞান, ওরকম সমাজকর্ম থেকে খুব কম আর কি, যেগুলো আমরা সাধারণ জ্ঞানে পড়াইছি ওগুলোর মধ্যে আসলে মানে ইতিহাস, ইতিহাস থেকে তো প্রশ্ন আসেই। দেখো কি বলছে, কোনটি রাজনৈতিক দলের কাজ নয়? রাজনৈতিক দল, এটাও কিন্তু আমার সিভিক্স ফার্স্ট পার্টের থেকে আসছে। কোনটা কাজ নয়? রাজনৈতিক দলের কাজ নয় কি? গঠনমূলক বিরোধিতা করা, প্রার্থী মনোনয়ন দেওয়া, আইন প্রণয়ন করা, রাজনৈতিক সংস্কৃতির প্রসার ঘটানো। তুমি চিন্তা করো আমাদের দলগুলাতে তারা বিরোধিতা করে, তারা অনেক কথাবার্তা বলে, প্রার্থী মনোনয়ন দেয়, এই যে এই দলগুলো প্রার্থী দিছে না, আমাদের নির্বাচনে প্রার্থী দিছে না, কেউ দাঁড়াইছে, স্বতন্ত্র দাঁড়াইছে, কিন্তু বেশিরভাগই দাঁড়াইছে কোনো না কোনো দল থেকে। বলে না আমাকে দল থেকে মনোনয়ন দেয় নাই, তার মানে দল মনোনয়ন দেয়, প্রার্থীকে মনোনয়ন দিছে। দেখতে পাচ্ছ তোমরা, এই যে নির্বাচন সামনে, আমাদের আমাদের রাজনৈতিক সংস্কৃতির প্রসার ঘটাচ্ছে। ওরা কি আইন প্রণয়ন করতেছে? আইন প্রণয়ন কখন করবে? যখন নাকি একটা দল সরকার গঠন করবে, নির্বাচনে জয়লাভ করবে, সরকার গঠন করবে, তারপর সেন। কিন্তু ওখানে তো আমরা জানি যে আমাদের সংসদে তো কি 300টা আসনে নির্বাচিত হয়ে মানুষ যাবে, তো এখানে তো তখন গিয়ে আমাদের আইন তৈরি করবে সংসদে গিয়ে, কিন্তু স্পেসিফিক দল তো আর কোনো আইন প্রণয়ন করে না, তাই না? আইন প্রণয়ন করবে কি আমাদের আইন বিভাগ, আইন প্রণয়ন করে। তাহলে কি হবে? এই তো, তাহলে কি হবে অ্যান্সারটা? এই যে, ঠিক আছে, এটা ফার্স্ট পার্টের সিভিক্স, এটা তোমরা পড়ছো, এটা তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে ছিল, আমি পড়াইছিলাম, আমি যখন পাওয়ার প্লে পড়াইছিলাম। বাংলাদেশের জিডিপিতে বর্তমানে কোন খাতের অবদান বেশি? এইটাও আমি তোমাদের ক্লাসে পড়াইছি, এবং এইটা সরাসরি যেন 9-10-এর বই থেকে দিয়ে দিচ্ছে। ঠিক না? এগুলো আমরা জিকেতে পড়াইছি, এগুলো আমাদের জিকেতে পড়াইছি। আমি তোমাদের কাছকে বই থেকে বলতেছি, যেহেতু মৌলিক জিকে, যে জন্য আমি তোমাকে বলতেছি আর কি। তাহলে বলো, এটা আমরা ক্লাসে পড়াইছি, তোমাদেরকে আমি পরে ঠিকও করে দিচ্ছিলাম না, কৃষি পর দাগায় বরাবর না, এটা সেবা খাত হবে। তাহলে কি হবে অ্যান্সারটা? তাহলে হবে সেবা খাতের অবদান বেশি, এটা হবে সি, হবে অ্যান্সার। এবার আসো, বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে, এটাও কিন্তু একটা পৌরনীতি থেকে আসছে, সেকেন্ড পার্ট থেকে আসছে। হ্যাঁ, আমরা ক্লাসেও পড়াইছি, মানে এমনি সাধারণ জ্ঞান থেকে পড়াইছি আমরা, ঠিক আছে? আমরা বলছিলাম যে সরকারি পক্ষের আইনজীবী, সর্বোচ্চ আইনজীবী বা সর্বোচ্চ আইন কর্মকর্তা কে বলো, এবং তাকে প্রেসিডেন্ট নিয়োগ দেন। তাহলে বলে ফেলো কি হবে অ্যান্সার? তাকে প্রেসিডেন্ট নিয়োগ দেন, তাহলে কি হবে অ্যান্সার? সেবা খাত দাঁড়াইছি না নাকি? হ, সেবা খাত দাঁড়াইছি, তাহলে কি হবে?
বুঝতেই পারতেছো, যেহেতু আমি বললাম যে রাষ্ট্রপতি নিয়োগ দেন তাহলে হবে অ্যাটর্নি জেনারেল। সংখ্যাগরিষ্ঠের মতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন হইল, এটা কিরকম মূল্যবোধ? দেখো এটা একটা কিন্তু তোমার পরিণতি থেকে প্রশ্ন কিন্তু কুমিল্লাতে দেখলাম বেশ অনেকগুলা করছে। সংখ্যাগরিষ্ঠের মতের প্রতি শ্রদ্ধার প্রদর্শনটা কি, কোন ধরনের মূল্যবোধ? এটাও ফার্স্ট পার্ট থেকে আসছে। কোন ধরনের মূল্যবোধ? তোমরা মূল্যবোধটা পড়ছো, তোমাদের শর্ট সিলেবাসের মধ্যেই ছিল মূল্যবোধ, কারণ এখানে তো তোমাদের আর্টস স্টুডেন্ট ছাড়া অন্য স্টুডেন্টরা বুঝবে না এগুলা। ইয়েস, তাহলে কি হবে অ্যান্সারটা? এটা হবে কি রাজনৈতিক মূল্যবোধ। কোনটি অর্থনীতির মূল সমস্যা নয়? অর্থনীতির মূল সমস্যা কি বলো? 3টা পয়েন্ট আছে, তাই তুমি বুঝতে পারবা কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, এগুলো তো অর্থনীতির মেইন পয়েন্ট, তাই না? তাহলে তো বুঝতেই পারতেছো কি হবে অ্যান্সার। তাহলে এটা তো বুঝতেই পারছো যে অর্থনীতি থেকে আসছে। সো তোমাকে ওভারঅল তোমার আসলে মৌলিকের জন্য ওভারঅলই পড়তে হবে। তাহলে কি হবে অ্যান্সারটা? কিভাবে আমদানি রপ্তানি করা হবে, এটা হবে অ্যান্সার। সো এই 3টা হচ্ছে কি আমাদের কি মূল সমস্যা অর্থনীতির। জিডিপির পূর্ণরূপ কি? আরেকটা কথা বলবা যে জিডিপি আমরা গণনা করি কিভাবে, সেটা একটু বলবা। জিডিপি হচ্ছে গিয়া যে একটা দেশের অভ্যন্তরীণ, একটা বছরে এক বছরের মধ্যে এই অভ্যন্তরীণে আমার যত প্রোডাক্ট উৎপাদিত হচ্ছে, সো দেশের মধ্যে, খেয়াল দেখো দেশের মধ্যে, সো এই দেশের মধ্যে আমি আসি, তুমি আসো, কোনো বিদেশি কোনো ব্যক্তি এখানে কাজ করতেছে, কোনো বাংলাদেশের কোম্পানিতে কাজ করতেছে, তারটাও অন্তর্ভুক্ত হবে, তার আয়টাও অন্তর্ভুক্ত হবে। কোনটা অন্তর্ভুক্ত হবে না? যারা প্রবাসী বাংলাদেশি যারা আয় করতেছে তাদের আয়টা জিডিপিতে কাউন্ট হবে না, সেটা হবে জিএনপিতে, যখন আমরা বলি গ্রস ন্যাশনাল কি প্রোডাক্ট। যখন ন্যাশনাল বলা হবে তখন আমাদের কাউন্ট হবে আমাদের বাংলাদেশি নাগরিকের আয়, তখন আবার বিদেশি নাগরিক যারা এখানে কাজ করতেছে তাদেরটা কাউন্ট হবে না। ঠিক আছে, তাহলে কি হবে? এটা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অভ্যন্তরীণ, এই বাংলাদেশের অভ্যন্তরের মধ্যে, তার মানে যারা বিদেশে আয় করতেছে সেই আয়টা জিডিপিতে কাউন্ট হবে না, তাদেরটা কাউন্ট হবে জিএনপিতে, এটা মনে রাখবা। ঠিক আছে, এটা বুঝতে পারলে তাহলে জিডিপি জিএনপির মধ্যে পার্থক্যটা তাহলে তোমাদের ঝামেলা লাগবে না, কারণ এটা নিয়ে তোমাদের অনেক ঝামেলা লাগে জিডিপি জিএনপির মধ্যে। এ দেখো সার্ক নিয়ে প্রশ্ন করছে। কেন প্রশ্ন করছে? কারণ পৌরনীতিতে সেকেন্ড পার্টে আছে, আমরা তো পড়াইছি তাই না, সাধারণ জ্ঞান তুমি তো পড়ছো, অল ওভার পড়ছো। তোমার তো দেখো তোমাদের কুমিল্লা সাস্টের কিন্তু একই রকম আর কি ধাঁচ, যে জিকে বাংলা ইংলিশ থেকে থাকবে আর বাকিটা তোমাদের ডিপার্টমেন্ট থেকে থাকবে। মানে সায়েন্স থেকে, সায়েন্সের স্টুডেন্ট সায়েন্স থেকে প্রশ্ন করবে, আর্টসে তোমরা পাবা আর্টসের কোশ্চেন পাবা, কমার্স পাবে কমার্সের। সো এই জন্য আমি আজকে সাধারণ জ্ঞানগুলো মানে এইগুলো তো আমরা পড়াইছি সাধারণ জ্ঞান নর্মালি, ওগুলো তো তোমার পড়বাই, সাথে তোমাকে এই ডিপার্টমেন্ট ওয়াইজ তোমাকে পড়তে হবে। এই জন্য আমার আজকে ক্লাস নেওয়া হচ্ছে কি যারা তোমরা মৌলিক বা যারা তোমরা আর্টস স্টুডেন্ট তারা। সার্ক গঠিত হয় কবে? আমরা জানি এই সার্ক গঠনের বা এই সার্কের রূপকার কে ছিলেন জিয়াউর রহমান, রাইট? সার্ক প্রতিষ্ঠা হয়। সার্কের প্রথম সম্মেলনও কিন্তু এই 85-এ আমাদের ঢাকাতে হয়েছে। সম্মেলন আমাদের কোথায় হয়েছে? ঢাকাতে। কবে? এই 1985-এ। তাই সার্কের প্রথম চেয়ারম্যানও কিন্তু আমাদের বাংলাদেশের তখনকার সময় কে ছিল? হোসেন মোহাম্মদ এরশাদ। বর্তমান চেয়ারম্যান যেহেতু আমরা জানি সার্কের লাস্ট সম্মেলন 18তম সম্মেলন 2014 সালে নেপালে হয়েছিল, তাই নেপালের প্রধানমন্ত্রী এখন কে? সুশীলা কার্কি, সেই কিন্তু সার্কের বর্তমান চেয়ারম্যান। তারপরে এখানে তুমি সার্টিফিকেট পড়বা, সাফটা চুক্তি, এগুলো আমরা কিন্তু পড়াইছি, এগুলো তোমাদের বইতেও আছে, তুমি দেখবা সাফটা চুক্তি, এটা 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 কিন্তু শর্ট সিলেবাসের বাইরে মনে হয়, তো এই জন্য তোমরা পড়ো নাই, এটা পড়ো সেকেন্ড পার্টে। সাফটা চুক্তি আমি পড়াইছি, এই যে 93-95 স্বাক্ষর করা হয়, কার্যকর। এটাতে 2004 আর 2006।
সার্ক বিশ্ববিদ্যালয় কোথায়? দিল্লিতে। ঠিক আছে, তারপর কি বললাম, ও প্রথম মহাসচিবকে আবুল হাসান, বাংলাদেশের প্রথম মহাসচিব আবুল হাসান বাংলাদেশের। বর্তমান মহাসচিব কি? আমাদের বাংলাদেশের গোলাম সারোয়ার। তাহলে কি হবে অ্যান্সারটা? 1985-এ। আমরা জানি সার্ক যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন দেশ ছিল 7টা, প্রতিষ্ঠাকালীন দেশ। বর্তমানে কত? 8টা। ওই যে এমবিবিএস স্পেন বা নিপা এমবিবিএস, যা যেমনি মনে রাখতে পারো, এমবিবিএস স্পেন। সো এগুলো আমরা অলরেডি পড়ছি। এবার আসো, কোন দেশে, কোন দেশের জনসংখ্যার পরিমাণ কত তা জানার সর্বোত্তম উপায় কোনটি? যে আমাদের বাংলাদেশে কত জনসংখ্যা, তাই না? এটা জানার মানে বেস্ট উপায় কি? তোমার কাছে কি মনে হয় আমরা কি করতে পারি? এই যে আমরা প্রতি 10 বছর পর পর কি করি? আদমশুমারি করি, বা জনশুমারি নাম এখন, তাই না? জনশুমারি করে কিন্তু আমরা 10 বছরের আমরা বের করতে পারছি, তাই না, যে আমাদের জনসংখ্যা এখন কত। সো তার মানে কি হবে অ্যান্সারটা? যে আদমশুমারি বা জনশুমারি। ওকে, মুদ্রাস্ফীতি, এটা কিন্তু দেখো ডিউতে আইছে, আমি ক্লাসেও পড়াইছিলাম তোমাদেরকে এটা। মুদ্রাস্ফীতি প্রধান কারণ কি? মুদ্রাস্ফীতির প্রধান কারণ কি বলো, কি হবে অ্যান্সার? মুদ্রা সরবরাহ বৃদ্ধি, মুদ্রা চাহিদা বৃদ্ধি, দ্রব্যের উৎপাদন বৃদ্ধি, জনগণের সঞ্চয় বৃদ্ধি। জনগণের সঞ্চয় বৃদ্ধি হলেই তো ভালো হইতো। মুদ্রাস্ফীতির প্রধান কারণ যখন মুদ্রার সরবরাহ বৃদ্ধি পায় তখনই আমাদের কি হবে? মুদ্রাস্ফীতি হবে। ঠিক আছে, এই যে এখন মুদ্রাস্ফীতি অনেক অনেক, ইরানের অবস্থা কিন্তু ভালো না। সো ইরানে যে কোনো সময় সরকার ফল করতে পারে। ইরানে কি হলে গণ আন্দোলন হচ্ছে, তাহলে কি হবে অ্যান্সারটা? মুদ্রার সরবরাহ বৃদ্ধি। ফরাসি বিপ্লবের মূল মন্ত্র, এই যে এখন ইতিহাস দেখছো, তার মানে বোঝা যাচ্ছে তোমাদের বই থেকেই প্রশ্ন। হ্যাঁ, আমরা এটা পড়াইছি, ফরাসি বিপ্লব পড়াইছি তোমাদের। এইগুলো দেখা গেছে যে তোমাদের বইয়ের হিস্ট্রি পার্ট থেকে এটা আসছে, হিস্ট্রি সেকেন্ড পার্ট থেকে আসছে। ফরাসি বিপ্লব স্লোগান কি বলো, কি হতে পারে? একটা স্লোগান আছে, একটা খুব কমন স্লোগান আছে ফরাসি বিপ্লবের, বলো। আমরা জানি ফরাসি বিপ্লবের মূল স্লোগান স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। ঠিক আছে, রাজা ষোড়শ লুই ছিল তখনকার সময়, তাকে গিলোটিন যন্ত্রের সাহায্যে দিয়ে কি শিরচ্ছেদ করছিল কে? ষোড়শ লুই। তারপরে তার আগে ছিল রাজা চতুর্দশ লুই, যে বলছিল আমি রাষ্ট্র। ঠিক আছে, এগুলো সব ফরাসি বিপ্লবের মধ্যে কিন্তু এগুলো পড়া হয়েছে। ঠিক আছে, তাহলে কি হবে অ্যান্সারটা? স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। এবার আইন শব্দটি কোন ভাষা থেকে আসে? দেখো এই যে এই টাইপ প্রশ্ন তোমরা এইচএসসিতে পাইছো, এমসিকিউতে পাওয়া যায়, তাই না? একটা শব্দ ল, ল শব্দটা কোথা থেকে আসছে, কোন ভাষা থেকে আসছে, এই জিনিসগুলো তোমরা পাও। এই দেখো এগুলা দেখা যায়, এই যে এবার গত বছর কুমিল্লাতে প্রশ্ন আসছে, আইন কোন ভাষা শব্দ। তুমি দেখো এই কোশ্চেনটা আমরা এইচএসসি পরীক্ষার আগে এগুলো পড়াইছিলাম। তাহলে কি বলতে, দেখো আইন কি শব্দ, আর ইংলিশটা কি বলি? ল বলি, তাই না? আমরা এই যে ল, এই ল কোথা থেকে আসছে? লটা আসছে হচ্ছে কি, এই যে টিউটনিক শব্দ কি, ল্যাক থেকে। তাহলে আইন আমরা জানি কি, এটা আইন হচ্ছে কি ফার্সি শব্দ। তাহলে তো বুঝতেই পারছো কি হবে অ্যান্সারটা? ফার্সি হবে আইন। আচ্ছা, কানুন কোন ধরনের শব্দ? কানুন, আইন তো বললা, হ্যাঁ কানুন, আমরা বলি আইন কানুন। হ্যাঁ, কানুন কোন কোন কোথাকার বলো? কানুন কি হবে বলো?
আতিকুর রহমান বলছে খ, কোনটার জন্য বললি খ তুই? আইন নাকি কানুন? আইন তো ফার্সি, ঠিক আছে, আর কানুন বললে হচ্ছে কি আরবি, তাই না? কানুন বললে আরবি। ওকে, এবার দেখি ফ্যাসিবাদের প্রতিষ্ঠাতা কে ছিলেন। এটাও হিস্ট্রি থেকে দিছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে হিটলার মুসলিনের উত্থান থেকে দিছে। সো এই জন্য দেখো ইসলামের ইতিহাসের থেকে কিন্তু ওরা ইতিহাসের পার্ট থেকে কিন্তু প্রশ্ন করে অ্যাডমিশনে। এটা হিটলার মুসলিনের উত্থান নামে চ্যাপ্টারই আছে, ওখান থেকে দিছে। এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে আমরা হিটলারের কথা পড়ছি আলাদাভাবে, মুসলিনের কথা পড়ছি আলাদাভাবে, এটা আমরা এমনিও পড়ছি। তাহলে বলো এটা কি হবে? ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট। এটা তো তোমরা সাম্প্রতিক অনেক শুনতেছো এই শব্দটা, এই জন্য দেখা গেছে এখান থেকে গত বছরও প্রশ্ন আসছে। তাহলে কি হবে? মুসলিনি। লেনিন তো বলশেবিক বিপ্লবের নেতা, নেপোলিয়ন তো হাইরা গেছিল ওয়াটারলু যুদ্ধে, বা আমরা বলি ফরাসি বিপ্লবের শিশু। তাহলে কি হবে? মুসলিনি, ঠিক আছে। স্টালিন হচ্ছে গিয়ে তোমার সোভিয়েত ইউনিয়নের, সে লেনিনের সাথে ছিলেন বলশেবিক বিপ্লবের পরও, দেখা গেছে আমরা স্টালিনের নাম শুনছি। তাহলে কি হবে অ্যান্সারটা? মুসলিনি হবে। আর যদি বলা হয় নাৎসিবাদ, তাহলে হবে হিটলার। দুই বেস্টি, হিটলার আর মুসলিনি, তাই না? দুই বেস্টি, পুরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, হ্যাঁ, একটা মানুষের জন্য দেখো পুরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার লেগে গেল। এবার আসো, ভারত উপমহাদেশের প্রথম রাজনৈতিক দল কোনটি? অথবা এভাবে প্রশ্ন আসতে পারে, ভারত উপমহাদেশের প্রাচীনতম দল কোনটা? সেম কথা, বলো কি হবে? তোমরা যখন ক্লাস মাঝখানে এসে জিজ্ঞেস করলে তো হবে না, আমি তো বলছি তোমাকে, তো আমি লিখেই দিলাম যে গুচ্ছর আগে আমাদের ক্লাস হবে, আবার একই কথা বলো। তোমাদের এই একই কথা শুনতে ভালো লাগে না। তো আমরা জানি যে ভারতীয় জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কবে হয়েছে? 1885-এ প্রতিষ্ঠা হয়েছিল বোম্বেতে। অ্যালান অক্টোভিয়ান হিউম প্রতিষ্ঠা করছিল। মুসলিম লীগ হয়েছে কবে? 1906 সালে ঢাকাতে। তাহলে কি হবে? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেস কবে হয়েছে? 1885-এ। কে করছে? অ্যালান অক্টোভিয়ান হিউম প্রতিষ্ঠা করছেন। তারপরে আসি আমরা সুনামি। কোন ভাষার শব্দ? সুনামি হয়, তাই না? হ্যাঁ, সুনামি কোথায় হয়? সমুদ্রে, তাই না? সমুদ্রের মধ্যে যদি ভূকম্পন হয় তখন আমার এই সুনামির সৃষ্টি হয়। বিশাল বিশাল ঢেউ আসতে পড়ছিল আর কি যখন সুনামি হয়েছিল। হ্যাঁ, তাহলে এটা কোন ভাষার শব্দ? এটাই কিন্তু আসছে। তাহলে এটা ধরা যায়, এটা ভূগোল থেকে ধরা যায়। এটা ভূগোল থেকে ধরো এটা ভূগোল থেকে প্রশ্ন আসছে। তাহলে কি হবে অ্যান্সারটা? বলো। সুনামি কি হবে? সুনামি, ইয়েস, জাপানি শব্দ হবে। কোন শব্দটা? জাপানি। এবার আসো, শিল্প বিপ্লব আমরা জানি ইংল্যান্ডে হয়েছে, তাই না? দেখো, এই যে দেখো কেচ্চা কাহিনী, দেখো কবে হয়েছে? 1760 সালে প্রথম। হিস্ট্রির সেকেন্ড পার্ট তোমাদের শর্ট সিলেবাসের বাইরে।
মানে প্রথম অধ্যায় মনে হয় মেবি, বা দ্বিতীয় অধ্যায়, ঠিক আছে? এটা পারবা না মনে হয়, ঠিক আছে? দেখি কে বলতে পারবা এটা, দেখো তোমাদের সময় ছিল না, তোমাদের শর্ট সিলেবাসের বাইরে। আমি 26 ব্যাচে পড়াইছি শিল্প বিপ্লব, তোমাদের ছিল না, তোমাদের ছিল ফরাসি বিপ্লব থেকে মনে হয় ছিল, ঠিক আছে? সো কি হবে অ্যান্সার দেখি, সবাই দিয়ে পারে। পড়াইছিলাম আমি এটা। এটা হবে অগাস্ট ব্লাঙ্কি। আমি কি পড়াইছিলাম আমার মনে পড়তেছে না, কিন্তু ওইটা আমি হইতেছি কি এতে পড়াইছিলাম। হ্যাঁ, এটা কি হবে, অগাস্ট ব্লাঙ্কি এই শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেন প্রথম। এবার কোন দেশের সংবিধান অলিখিত? এটাও পরিণতি থেকে প্রশ্ন আসছে, কুমিল্লাতে দেখা গেছে যে পরিণতি থেকে বেশ ভালো প্রশ্ন করছে আর কি। কোন দেশের সংবিধান অলিখিত বা লিখিত সংবিধান নেই, এভাবে প্রশ্ন আসতে পারে। চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান। আমরা জানি তারা প্রথা, তাদের ওখানে প্রথা বেশি, প্রথা থেকে তাদের হচ্ছে কি সংবিধানটা অলিখিত। তাহলে বলো কি হবে, আমি প্রথা দিয়ে তোমাকে আমি হিন্টস দিয়ে দিলাম, কি হতে পারে অ্যান্সারটা? তুই ইন্ডিয়াতে কি করস সুরাইয়া? এইটা হবে যুক্তরাজ্য। লিখিত সংবিধান নেই বা অলিখিত। দেখো এই প্রশ্নটা এভাবে আসতে পারে, কোন দেশের সংবিধান, কোন দেশের লিখিত সংবিধান নেই, এভাবে আসতে পারে। লিখিত সংবিধান নেই তার মানে কি অলিখিত, লিখিত সংবিধান নেই, সেম কথা, বা অলিখিত। কি হবে, যুক্তরাজ্য। ট্রোজান হর্স কিসের নাম? ওদের আইসিটি ক্লাস হয়েছে, দেখি বলো, ট্রোজান হর্স কিসের নাম? আমরা আগে যখন পিসি ব্যবহার করতাম, হ্যাঁ, তখন কি একটু হইলেই ভাইরাস ধরতো, এইটু কিছু হইলেই ধরতো ভাইরাস, আমরা অ্যান্টিভাইরাস ব্যবহার করতাম। হ্যাঁ রে, ভাইরাস ধরছে, কম্পিউটার ক্র্যাশ করছে। হ্যাঁ, কি একটা অবস্থা। তাহলে তো বলো দেখি, আমি তো বলেই দিলাম যে কি হইতে পারে অ্যান্সারটা। তাহলে কি হবে অ্যান্সার, কম্পিউটার ভাইরাসের নাম হচ্ছে কি ট্রোজান হর্স। এখন দেখা গেছে এরকম খুব কমই ভাইরাস মানে আক্রান্ত হয়, হ্যাঁ, আমাদের ল্যাপটপগুলা, কিন্তু আগে পিসিতে একটু কিছু হইলে ভাইরাস ধরতো, খালি কদিন পর পর খালি কম্পিউটারকে রিবুট করা লাগতো, কি একটা প্যারা ছিল। এই লং ওয়াক টু ফ্রিডম বা লং ওয়াক টু ফ্রিডম গ্রন্থটির লেখক কে, বলো কে? আমরা এটা পড়াইছি, এবং এটা যদি আমি ধরি যে মৌলিক থেকে কিভাবে আসছে, এবার দেখো কিভাবে করে আসছে। হিস্ট্রির সেকেন্ড পার্টের লাস্ট চ্যাপ্টার, বর্ণবাদ বিরোধী আন্দোলন। তো উনি বর্ণবাদ বিরোধী আন্দোলন নেতা ছিলেন, একজন আন্দোলন করছেন বর্ণবাদের বিরুদ্ধে, কে? নেলসন ম্যান্ডেলা। সো এই জন্য দেখো এখান থেকে প্রশ্ন আসছে, আমি তোমাকে মানে বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে এই যে ওরা যে বলছে বিষয় ভিত্তিক থেকে প্রশ্ন আসছে, যে হ্যাঁ আমি এটা পড়ছি, আমি এমনিও পড়ছি, কিন্তু এটা কোথা থেকে আসছে, এইভাবে আসছে আর কি। তাহলে কি হবে, নেলসন ম্যান্ডেলা। ওকে, তারপর আসো, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট? এই যে হেতে তো এখন আমাদের মনে করে সারা বিশ্বকে কাঁপায় বেড়াচ্ছে, পুরা বিশ্ব এখন বলা যায় তার হাতের মুঠোয়। তো ডোনাল্ড ট্রাম্প আমরা জানি এবার দ্বিতীয়বারের মতন প্রেসিডেন্ট হয়েছেন, সে আগেও একবার প্রেসিডেন্ট ছিল, সেটা সহ প্রশ্নটা আসছে যে কততম কততম। সো তাহলে বলো যে আমরা জানি ডোনাল্ড ট্রাম্প এইবারের আসার আগের আগের টার্মে ছিলেন।
সো এবার যদি 47তম হয়, তাই না, সে 47তম, 46তমতে কে ছিল? জো বাইডেন। এর আগেতে ট্যারাম। তাহলে বলো কি হবে অ্যান্সারটা? তাহলে হবে 45তম, 47তম। আচ্ছা বলো, ইরানের এখন সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম কি? ইরানের এখন যে ধর্মীয় নেতা, সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম কি? প্রেসিডেন্টের নাম কি? ইরানে কিন্তু এখন আন্দোলন হচ্ছে, ঠিক আছে? এখন ইরানে যদি এই মানে এই ধর্মীয় নেতার যদি পতন হয়, তাহলে কিন্তু ওই যে ইরানের ইসলামী বিপ্লবের আগে যে ছিল শাহ পাহলভি, তার ছেলে চলে আসবে। ওই যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ, বুঝছো? এই শাহ পাহলভীকে এখান থেকে সরাইছিল ইরানের মানুষেরা, এখন আবার ইরানের মানুষই আবার ওই শাহ পাহলভীর পোলারে আবার দেখা যাবে নিয়ে আইব। তাহলে বুঝে নাও, বুঝছো কেন বললাম এটা? আমি এই কথা কিন্তু ক্লাসে একবার বলছিলাম তোমাদেরকে, দেখছো? ইরানে এখন সেটা ঘটার মতন মানে রাস্তা দেখা যাচ্ছে আর কি, না? আয়তুল্লাহ খমিনি বা খামিনি যেটা বলো না কেন, হ্যাঁ, ঠিক আছে। আর প্রেসিডেন্ট হচ্ছে কে? মাসুদ পেজেশকিয়ান। মাসুদ পেজেশকিয়ান ভার্সেস কিন্তু খামিনি বা খমিনি, তারা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সো বলা যায় না কোন সময় খমিনির পতন হয়, ঠিক আছে? ওকে, আর বেশি কয়টা প্রশ্ন আছে, এটাই মনে হয় আমাদের লাস্ট প্রশ্ন। মনে দেখো তো দেখি, বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী কয়টি? এটা আমরা সাধারণ জ্ঞানও পড়ছি, নদ নদী থেকে পড়ছি, তাই না? নদ নদী বলা যায় বা ভূগোল টাইপ, তাই না? এটা ভূগোল থেকে প্রশ্ন আমি ধরি। তাহলে অভিন্ন নদী কয়টি? আচ্ছা, আমরা জানি যে আমাদের বাংলাদেশের মোট অভিন্ন নদী 57, না থাকলে বলছিলাম 58। ইন্ডিয়ার লগে মানে মোট, বিড়ির মোট না লিখলে পারে বুঝবান আবার। ইন্ডিয়ার সাথে কি বলছিলাম যে 54, না থাকলে 55। এটা কিন্তু আগে প্রেফারেন্স দিবা, এটাকে আগে প্রেফারেন্স দিবা, এটাকে আগে প্রেফারেন্স দিবা, না থাকলে তখন তুমি ওখানে যাইবা। আর মায়ানমারের সাথে, এই দেখো মায়ানমারে কিন্তু এখন নির্বাচন হচ্ছে, 3টা মায়ানমারে নির্বাচন হচ্ছে সম্প্রতি, কিন্তু আমরা অনেক ঘটনা দেখতে পাচ্ছি, তোমার নিজেরাও দেখছো, তাই না? ঘটনাগুলো দেখতে পাচ্ছ ফেসবুকে, একদম মানে নিউজ ফিড একটু রিফ্রেশ করলে দেখা যায় একটা ঘটনা ঢুকে গেছে। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। যেমন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, তাই না? আমরা এগুলো সেদিনও বলছি, নিকোলাস মাদুরোকে উঠাই লয়ে চলে এসেছে সস্ত্রীক, তাই না? তোমরা দেখছো সব কিছু। এখন কিন্তু এই জন্য বললাম যে ডোনাল্ড ট্রাম্পের হাতের মুঠোয় কিন্তু এখন পুরা বিশ্ব। তাহলে কি হবে অ্যান্সারটা? তোমরা অনেকে সি দিছো, এই বাংলাদেশ ও ভারতের মধ্যে বলছে, তাহলে এইটা মোট তো বলে নাই, বলে তো নাই বাংলাদেশের মোট আন্তঃসীমান্ত নদী বা অভিন্ন নদী। এই যে কইছি না তোমরা এটা ভুল করবা, কইছিলাম না ভুল করবা। তাহলে কি হবে? তাহলে 54টা। এটা ইন্ডিয়া আর বাংলাদেশে, এই যে এইটা ওকে। সো আমি এই করেই প্রশ্ন আনছিলাম যে তোমাদেরকে দেখানোর জন্য, একটা আইডিয়া দেওয়ার জন্য, যে এরকম যে তোমাদের আর্টসের বই থেকে, তার মানে আমরা কি দেখলাম, কুমিল্লাতে আমরা দেখলাম পৌরনীতি থেকে প্রশ্ন পাইছি, অর্থনীতি থেকে প্রশ্ন পাইছি, ভূগোল থেকে প্রশ্ন পাইছি, এগুলা মেইনলি ইতিহাস থেকে প্রশ্ন পাইছি। আমাদের অ্যানালাইসিসে এইটা বোঝা যাচ্ছে যে এইখান থেকে ওরা বেশি ধরছে। সাসটা আগেই লিখে দিছি কোথা থেকে, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ওরা কিন্তু ওগুলো বেশি প্রেফারেন্স দিছে। কিন্তু আমরা কুমিল্লাতে আমরা পৌরনীতি, অর্থনীতি, ভূগোল, ইতিহাস এসব থেকে কিন্তু ওরা বেশি কোশ্চেন করছে গত বছর। কিন্তু ওরা বলছে যে বিষয় ভিত্তিক, ওরা সবগুলাই বলছে, ওরা স্পেসিফিক করে দেয় নাই। আমাদের এতে স্পেসিফিকে এই জিনিসগুলো পাইছি আমরা, তাই না? পরিণতি, অর্থনীতি, ভূগোল, ইতিহাস, এগুলো হচ্ছে কুমিল্লার জন্য ইম্পর্টেন্ট বেশি। বাকিগুলো তো পড়তে হবে, কিন্তু এটা এই জন্য তোমরা কোনো মৌলিক জিকে বই কিনলে তুমি দেখবে ওখানে সব সাবজেক্টেরই কিন্তু অল্প অল্প করে দেওয়া আছে, ঠিক আছে?
একটু কি আইডিয়া হয়েছে? একটু কি আইডিয়া হয়েছে? হ্যাঁ, আমি পিডিএফটা দিয়ে দিব। আমি এই যে ক্লাসের পর তোমার এই পিডিএফটা সেভ করে দিয়ে দিব। তোমরা তো পোলাপাইন ক্লাসই করো না, তোমরা ক্লাস করো না। দেখো ওই যে মাত্র ক্লাস করে 49 জন, তাহলে এত যে লাফাও তোমরা, হ্যাঁ ক্লাস দেন, তা তোমাদের পোলাপাইন কই? তোমাদের পোলাপাইন যেতে হাজা না, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি এ করলাম যে তোমরা যারা এই সাস্ট আর সিও মানে কুমিল্লা আর কি, সিওইউ বলে আর কি এখন, কুমিল্লা ইউনিভার্সিটি। সো এখানে তোমাদের জিকে, বাংলা, ইংলিশ এটা তো থাকবেই, সাথে আমার সাবজেক্টিভ। এখন যার যে এটা, হ্যাঁ সায়েন্স হলে সায়েন্স, আর্টস হলে আর্টস, কমার্স হলে কমার্স। সো যেহেতু আমরা এখানে বিভাগ পরিবর্তন, এখানে আমরা আমাদের আর্টস সাবজেক্ট পড়ানো হয় দেখে আমি তোমাদেরকে এগুলো পড়াতে পারবো। আমরা সায়েন্সের জন্য বলতে পারবো না, কারণ আমরা ওইদিকে যাই না। আমাদের এখানে এটা মেন, তার সাথে আমরা সাবজেক্টিভ মানে যেটা মৌলিক আর কি, যেটা তোমাদেরকে আমি গুচ্ছের আগে আরও ক্লাস হবে। সো যেহেতু এখন পরীক্ষার সামনে দিকে একটা আইডিয়া দিতাম যে এরকম টাইপ থেকে প্রশ্ন আসে, আমি তো বলেই দিলাম যে কোথা থেকে আসলে মেনলি সিওইউ ফলো করে, যে অর্থনীতি, পরিণতি, ভূগোল, ইতিহাস। তুমি নিজেই দেখো যে ইতিহাস থেকে তুমি দেখো যে সেকেন্ড পার্টে ইতিহাস থেকে বেশি প্রশ্ন আসছে, তাই না? সেকেন্ড পার্টে যে আমাদের যেই বাইরের দেশের ইতিহাসগুলো সেকেন্ড পার্টে, ফার্স্ট পার্টে হচ্ছে কি আমাদের বাংলাদেশের যে ইতিহাসগুলো আমাদের ফার্স্ট পার্টে। ওকে, তাহলে আমাদের মোটামুটি এই মাসে তোমাদের নেক্সট পরীক্ষা দেখো, আর ইউ জন্য আমি ক্লাস নিয়ে ফেলছি, আমারটা আমি বলতেছি, ঠিক আছে? আর ইউর জন্য আমার ক্লাস নেওয়া হয়ে গেছে। তারপর আজকে সিইউ নিয়ে ফেললাম, ঠিক আছে, এটাও ডান। তারপরে হচ্ছে গিয়ে আর কি পরীক্ষা বাকি আছে তোমাদের এই মাসে? আর কি কি পরীক্ষা বাকি আছে তোমাদের বলো তো দেখি। জেইউ তোমার জন্য, আমি যখন আর ইউ সিইউ বলছি তখন আমি জেএনইউ তোমার জন্য, মানে তখন আমি তোমাদের বলছি যে একসাথে হয়ে যাবে আর কি। সো এটাও মোটামুটি ডান। তাহলে আর তো তোমাদের এই মাসে আর কোনো পরীক্ষা আছে আশা করি নাই। সো এরপরে আমাদের গুচ্ছের পরীক্ষা তো এপ্রিলের আগে আমাদের কিছু মৌলিক জিকের ক্লাস হবে, ঠিক আছে? আড়াই হাজারে আসতে অনেক দূর আছে। হ্যাঁ আমি তো বললামই জিএসটির আগে মৌলিক জিকে ক্লাস হবে এই মাসে। মোটামুটি আমার মোটামুটি ক্লাস আর আমার মোটামুটি আমি তোমাদেরকে পূরণ করে দিচ্ছি, মানে এই মাসের মধ্যে যেসব পরীক্ষা হবে আর কি। হ্যাঁ, আর মৌলিক জিকে যেটা বললাম, জিএসটি যেটা আমার সময় আছে, সব জিএসটির জন্য আমরা আস্তে ধীরে করবো, ওটা কোনো না, কারণ পরীক্ষা এপ্রিলে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল দেরি আছে, ঠিক আছে? হ্যাঁ ওই তো ন্যাশনালও কাভার হয়ে যাবে, ওই যে ন্যাশনাল এনইউ, আমরা এই গত বছর আমরা এনইউর আগে ক্লাস দিছিলাম আর কি, একটা করে ক্লাস দিছিলাম, 3টা ক্লাস, জিকে, বাংলা, ইংলিশ। ওকে, সো তোমরা নিজেরা, আমার কথা হচ্ছে কি খালি ক্লাস দেন, ক্লাস করেন, তুমি এখন সাইড দিক দিয়ে ক্লাস করতেছো কিন্তু নিজের পড়া পড়তেছো, নিজের পড়া না পড়লে তো হবে না। নিজের পড়া পড়ো ভালো মতন, সেটাই একই কথা জিজ্ঞেস না করে বারবার, যে আমরা বারবার বলছি যে আমাদের পড়াগুলো ভালো মতন পড়ো, তোমরা সেটা করো না, খালি খুঁজো সাজেশন দেন, হ্যান দেন, ত্যান দেন। দেখো তো দেখি এরকম টাইপ প্রশ্ন কত বছর করছে। সো যে কোনো খান থেকে প্রশ্ন করবে, এখানে কোনো শর্ট সিলেবাস, ফুল সিলেবাসের কোনো বালাই নাই, সব সব ঠিক আছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আজকে জাস্ট তোমাকে একটু ধারণা দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে থেকে বা ফেব্রুয়ারি দেখি কি অবস্থা, হ্যাঁ না, নির্বাচনের একটা তো অবস্থা দেখে সেভাবে করে আর কি করে ক্লাস দিব আর কি। হ্যাঁ, মৌলিক এগুলা। ওকে, তাহলে সবাইকে আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ আবার দেখা হবে। তোমাদের আর ইউর আগে ইংলিশ ক্লাস হবে।
আর ইউর আগে ইংলিশ ক্লাস হবে। ওকে, তাহলে আল্লাহ হাফেজ সবাইকে।